সবাইকে এই চ্যানেলে স্বাগত। ইকোনমিক্সে খুবই ইম্পর্টেন্ট আর খুব ইন্টারেস্টিং একটা টপিক রয়েছে জিডিপি বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। আর এটা বুঝতে গিয়ে এর সাথে আরো কিছু টার্ম আসবে, যেমন জিএনপি, এনডিপি, এনএনপি, ডেপ্রিসিয়েশন, এনএফআইএ, এই সমস্ত। ইকোনমিক্সের এই জায়গাটা পড়তে গিয়ে অলমোস্ট সবাই এই জায়গাটা বোঝে, কিন্তু তারপরেও কোনো না কোনো জায়গায় একটু ডাউট বা কনফিউশন থেকে যায়। আমি নিজে পড়ার সময়ও এই প্রবলেমটা ফেস করেছি। এই জন্য আমরা চেষ্টা করছি যে খুব সহজ ভাষায় এই পুরো ব্যাপারটাকে যাতে বুঝিয়ে দেওয়া যায়। আশা করি এই ভিডিওটা দেখার পর এই জিডিপি, জিএনপি এই সব জায়গা থেকে আর কোনো ডাউট বা কনফিউশন থাকবে না। তো যাই হোক, ফালতু কথা না বাড়িয়ে আমরা আমাদের মেইন বিষয়ে আসি। প্রথমেই আছে জিডিপি। জিডিপি বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট নির্দিষ্ট কোনো দেশের ক্ষেত্রে বলা হয়, যেমন ভারতের জিডিপি, আমেরিকার জিডিপি, অস্ট্রেলিয়ার জিডিপি, চায়নার জিডিপি, এইরকম। এখন জিডিপি বোঝাতে গিয়ে একটা ছোট্ট টার্ম আসে, সেটা হলো ফাইনাল প্রোডাক্ট। ফাইনাল প্রোডাক্টটা আগে বলি, তারপরে জিডিপিতে আসছি। ফাইনাল প্রোডাক্ট বলতে বোঝায় সেটা যে প্রোডাক্টটা কনজিউমার কনজিউম করে। প্রোডাক্ট নরমালি থাকে, সেটাকে কে কনজিউম করছে, কে কিভাবে ব্যবহার করছে, তার উপর বেস করে ওই প্রোডাক্টটা ফাইনাল প্রোডাক্ট হয়ে যায়। একটা ছোট্ট এক্সাম্পল দিই, তাহলে বোঝা যাবে। গরু থেকে আমরা দুধ পাই, এখন এই দুধটাকে আমরা কনজিউম করে নিতে পারি। কোনো একজন কনজিউমার ওই দুধটাকে কিনে ডাইরেক্ট খেয়ে নিতে পারে, অথবা ওই দুধ থেকে দই তৈরি করা যায়, ওই দই তৈরি করে তারপর কনজিউমার ওই দইটাকে কনজিউম করতে পারে। এই ক্ষেত্রে দুটো কন্ডিশন হলো, কনজিউমার যদি ওই দুধটাকে ব্যবহার করে নেয় খাওয়ার জন্য, সেক্ষেত্রে ওই দুধটা হয়ে গেল ফাইনাল প্রোডাক্ট। এখন কনজিউমার ওই দুধটাকে না খেয়ে অন্য একজন ব্যবসায়ী হয়তো ওই দুধটাকে নিয়ে দই বানিয়ে দিল, সেক্ষেত্রে এই দুধটা কিন্তু আর ফাইনাল প্রোডাক্ট হবে না। দুধ থেকে দই তৈরি হলো, দইটা তখন হয়ে যাবে ফাইনাল প্রোডাক্ট। এখন কেউ যদি ওই দইটাকে খেয়ে নেয়, তাহলে সেই দইটা হয়ে গেল ফাইনাল প্রোডাক্ট। আবার ওই দইটা যদি অন্য কোনো কাজে ব্যবহার হয়, যেমন নরমালি ফাস্ট ফুডের দোকানে মাংস ম্যারিনেট করার জন্য দই ব্যবহার হয়, তো সেক্ষেত্রে ওই দইটা কিন্তু আর ফাইনাল প্রোডাক্ট হলো না, তখন ওটা আবার একটা প্রোডাকশনের কাজে লেগে গেল। তো এইরকম হচ্ছে ফাইনাল প্রোডাক্ট। কনজিউমার যে প্রোডাক্টটাকে কনজিউম করে সেটাকেই বলা হয় ফাইনাল প্রোডাক্ট। তো একটা দেশের এরিয়ার ভেতর এক বছরে টোটাল যত ফাইনাল প্রোডাক্ট তৈরি হচ্ছে, তার মনিটারি ভ্যালু মানে মৌদ্রিক মূল্য, সেটাকেই বলা হয় জিডিপি। আরো একবার বলি, কোনো একটা দেশের এরিয়ার ভেতর এক বছর ধরে টোটাল যে যে জিনিসের প্রোডাকশন হচ্ছে, স্পেসিফাই করে যদি বলি যত ফাইনাল প্রোডাক্ট তৈরি হচ্ছে, সেই সমস্ত প্রোডাক্টের মনিটারি ভ্যালু বা মৌদ্রিক মূল্য, সেটাকে বলা হয় জিডিপি। বোঝানোর জন্য আমরা একটা এক্সাম্পল নেব। এর আগের ভিডিওতে আমরা দেখেছি যে ফ্যাক্টরস অফ প্রোডাকশন, মানে যে কোনো প্রোডাক্ট বা জিনিসের প্রোডাকশন করতে গেলে তাতে মেইন 4 রকমের ফ্যাক্টর লাগে: ল্যান্ড, লেবার, ক্যাপিটাল আর এন্টারপ্রেনিউর। এখন প্রোডাকশন করতে গেলে ওই 4টে ফ্যাক্টরে টোটাল যে খরচ হয়, সেটাকে বলা হয় ওই প্রোডাকশনের ফ্যাক্টর কস্ট। এখন এই ফ্যাক্টর কস্টের সাথে যদি আমি অ্যাডভার্টাইজমেন্ট কস্ট জুড়ে দিই, তাহলে হয়ে যায় প্রোডাকশন কস্ট। এখন কনসিডার করে নিলাম যে ওই যে প্রোডাক্টটা তৈরি হলো, সেটার জন্য কোনো অ্যাডভার্টাইজমেন্ট লাগছে না, তাহলে ওই যে প্রোডাকশন, তার ফ্যাক্টর কস্ট আর প্রোডাকশন কস্ট সেম। নরমালি এই ফ্যাক্টর কস্ট আর প্রোডাকশন কস্ট সেম বলা যায়। তো যে কোনো প্রোডাকশন করতে গেলে তার পেছনে যত খরচ হচ্ছে, সেই সবকটাকে একসাথে বলা হয় ফ্যাক্টর কস্ট বা প্রোডাকশন কস্ট। এবার আমি ছোট্ট একটা এক্সাম্পল নিই। ধরলাম আমার একটা ফাস্ট ফুডের দোকান রয়েছে এবং সেখানে শুধুমাত্র এগ রোল পাওয়া যায়। তো আমি ধরলাম যে প্রত্যেকদিন আমার 300 পিস করে এগ রোল প্রোডাকশন হয়, মানে 300 পিস বিক্রি হয়। 300 পিস বিক্রি হয় মানে 300 পিসের আমি প্রোডাকশন করি। এখন এই 300 পিস রোল বানাতে গিয়ে আমার এর পেছনে কিছু খরচ হবে, 4 জায়গায় খরচ হবে। ল্যান্ডে মানে ওই এগ রোল সেন্টারটা যে জায়গায় রয়েছে সেই জায়গার ভাড়া দিতে হবে। রোল তৈরি করার জন্য আমার কিছু জিনিসপত্র লাগবে, গ্যাস লাগবে, ময়দা লাগবে, তেল লাগবে, এইরকম আরো বিভিন্ন জিনিসপত্র লাগবে, মেটেরিয়ালিস্টিক জিনিসপত্র। এর জন্য কিছু পয়সা লাগবে। রোল বানানোর জন্য একজন লেবার লাগবে, তাকে পয়সা দিতে হবে। আর ব্যবসাটা যেহেতু আমার, সেই হিসাবে আমি একটা লাভ রাখবো। আমি যেহেতু উদ্যমী, সেই হিসাবে প্রত্যেক রোলের উপর আমি আমার একটা প্রফিট রাখবো। তো সেই হিসাবে ধরলাম যে আমার ডেইলি 300 পিস রোল বানাতে গিয়ে 6000 টাকা খরচ হচ্ছে। 4টে ফ্যাক্টর মিলিয়ে টোটাল 6000 টাকা খরচ হচ্ছে প্রত্যেকদিন। তাহলে আমার একদিনের এই যে প্রোডাকশন, এই প্রোডাকশনের ফ্যাক্টর কস্ট কত? প্রোডাকশনের ফ্যাক্টর কস্ট হলো 6000 টাকা। আমার একদিনের ফ্যাক্টর কস্ট 6000 টাকা। এবার এটাকেই আমি একটু ঘুরিয়ে বলতে পারি যে আমার দোকানে ডেলি 6000 টাকার রোল তৈরি হচ্ছে, মানে 6000 টাকার প্রোডাকশন হচ্ছে। একদিনের প্রোডাকশনে যে ফ্যাক্টর কস্ট, সেটাকেই বলা যায় যে একদিনে আমার এত টাকার প্রোডাকশন হচ্ছে। আমার ডেলি 300 পিস রোল তৈরি হচ্ছে, তার মানে এই 300 পিস রোলের টোটাল প্রোডাকশন কস্ট কত? 6000। সেই জন্যই আমি বলতে পারি যে আমার একদিনে টোটাল 6000 টাকার প্রোডাকশন হচ্ছে। এবার একদিনে যদি এই টাকার প্রোডাকশন হয়, সেক্ষেত্রে আমি যদি পুরো বছরের ক্যালকুলেশন করে নিই, তাহলে একটা হিসাব আসবে বড়। এখন আমার এই ছোট দোকানটা হয়তো বড় একটা কোম্পানি হয়ে গেল, তো সেক্ষেত্রেও আমার পুরো এক বছরে এই কোম্পানির দ্বারা টোটাল রোলের প্রোডাকশন হবে। তো ধরলাম যে সারা বছর ধরে আমার কোম্পানি হয়তো
5,000 কোটি টাকার রোল প্রোডাকশন করে। মানে সারা বছর ধরে আমার কোম্পানি যতগুলো রোল প্রোডাকশন করে তাতে মোট 5,000 কোটি টাকা খরচ হয়। তাহলে আমার কোম্পানির এক বছরে ফ্যাক্টর কস্ট কত? 5,000 টাকা। আর সেই হিসাবেই আমি বলতে পারি যে সারা বছরে আমার কোম্পানির প্রোডাকশন হচ্ছে 5,000 কোটি টাকা। এবার এইটা তো আমি একটা কোম্পানির ক্ষেত্রে বললাম, পুরো ভারতের ভেতর বা যে কোনো দেশের ভেতর এইরকম প্রচুর কোম্পানি আছে। তাহলে সমস্ত কোম্পানি প্রত্যেক বছর কিছু না কিছু প্রোডাকশন করছে, আর সেই প্রোডাকশনে কিছু না কিছু খরচ হচ্ছে। তো কোনো একটা কোম্পানি সারা বছর ধরে প্রোডাকশন করতে গেলে যে খরচ হয়, বলা হয় যে ওই কোম্পানি ওই বছরে অত টাকারই প্রোডাকশন করছে। বোঝার জন্য আমরা এইখানে একটা এক্সাম্পল নিয়েছি। ভারতের একটা কোম্পানি হলো টিসিএস বা টাটা কনসালটেন্সি সার্ভিস। এই যে এইখানে লিখেছি টিসিএস, তার পাশে 17,000 মানে হচ্ছে টিসিএস সারা বছর ধরে 17,000 টাকা প্রোডাকশন করে। এইখানে আমি 17,000 লিখেছি, এইখানে 1 কোটি মানে হলো 1 টাকা। তাহলে এখানে টিসিএস সারা বছরে প্রোডাকশন করে 17,000 টাকার, তার মানে 17,000 কোটি টাকার প্রোডাকশন করে। মানে টিসিএস এই কোম্পানিটা সারা বছর ধরে যত জিনিসপত্র প্রোডাকশন করে, সেই প্রোডাকশনটা করতে তার এক বছরে টোটাল খরচ হয় 17,000 কোটি টাকা। তো সেই হিসাবেই বলা যায় যে টিসিএস এর এক বছরে প্রোডাকশন হচ্ছে 17,000 কোটি টাকা। এবার 1 কোটি মানে 1 টাকা আমি ধরে নিয়েছি, ওই জন্য আর 17,000 কোটি বললাম না, ধরলাম 17,000 টাকা। তাহলে এক বছরে টিসিএস প্রোডাকশন করছে 17,000 টাকা। এবার পাশে আমি ব্র্যাকেটে 700 লিখেছি, এটা পরে আসছি। টিসিএস এর মতন ভারতে আরো বিভিন্ন কোম্পানির প্রোডাকশন হচ্ছে, যেমন টি সিরিজ একটা ফিল্ম কোম্পানি। এই ফিল্ম কোম্পানি সারা বছর ধরে বিভিন্ন ফিল্মের বা সিনেমার প্রোডাকশন করে। ধরলাম যে এই টি সিরিজ কোম্পানিটা সারা বছর ধরে 1,000 টাকার ফিল্ম প্রোডাকশন করে, মানে 1,000 কোটি টাকা। টি সিরিজ এক বছরে যতগুলো ফিল্মের প্রোডাকশন করে তাতে 1,000 টাকা খরচ হয়। বিভিন্ন দিকে মিলিয়ে টোটাল 1,000 টাকা খরচ হয়। সেই হিসাবে বলা যায় যে এই টি সিরিজের এক বছরে টোটাল 1,000 টাকার প্রোডাকশন। সেই রকম আরো একটা কোম্পানি আছে গোদরেজ। গোদরেজে লেখা আছে 6,500, তার মানে গোদরেজ কোম্পানি এক বছরে টোটাল 6,500 কোটি টাকার প্রোডাকশন করে। সেই রকম আরো দুটো কোম্পানি লিখেছি, সিআইএল মানে কোল ইন্ডিয়া লিমিটেড। কোল ইন্ডিয়া লিমিটেড বছরে কত? 20,000 টাকা, তার মানে 20,000 কোটি টাকার প্রোডাকশন হয়। এরপর আরেকটা কোম্পানি লিখেছি ব্রিটানিয়া। ব্রিটানিয়া লিখেছি 3,000, তার মানে ব্রিটানিয়া কোম্পানি সারা বছরে যে প্রোডাকশন করে তাতে মোট খরচ হয় 3,000 কোটি টাকা। এই জন্যই লিখেছি যে ব্রিটানিয়া টোটাল 3,000 টাকার প্রোডাকশন করে। এখন এই যে কোম্পানিগুলো বললাম, টিসিএস, টি সিরিজ, গোদরেজ, সিআইএল, ব্রিটানিয়া, এইগুলো সবই ভারতীয় কোম্পানি। এবার ভারতের এরিয়ার ভেতর প্রচুর কোম্পানি এরকম আছে যেগুলো বিদেশি কোম্পানি, যেমন নেসলে। নেসলে হলো সুইজারল্যান্ডের কোম্পানি। নেসলে কোম্পানির প্রোডাকশন হাউস ভারতে রয়েছে, আর সেখান থেকে প্রত্যেক বছর যত প্রোডাকশন হয় তাতে টোটাল খরচ হয় 1,500 টাকা, মানে 1,500 কোটি টাকা। তো সেই হিসাবে নেসলের টোটাল প্রোডাকশন হয় 1,500 টাকা। বিদেশি আর একটা কোম্পানি রয়েছে ইউনিলিভার। ইউনিলিভার ভারতে যত প্রোডাকশন করে তাতে খরচ হয় 18,000 টাকা, মানে 18,000 কোটি টাকার প্রোডাকশন হয়। আর একটা কোম্পানির নাম তো সবাই জানি, অ্যাপেল। অ্যাপেল ধরলাম বছরে 6,000 কোটি টাকার প্রোডাকশন করে। গাড়ির একটা কোম্পানি রয়েছে হুন্ডাই। হুন্ডাই ধরলাম বছরে 4,000 টাকার প্রোডাকশন করে, মানে টোটাল যে প্রোডাকশন হয় তাতে 4,000 কোটি টাকা খরচ হয়। তো এই রকম এই যে কটা কোম্পানির নাম লিখলাম, এছাড়াও আরো প্রচুর কোম্পানি ভারতবর্ষে রয়েছে যেগুলো প্রোডাকশন হয়। তো তাদের নাম আমরা ধরলাম না, ধরলাম এই কটা কোম্পানি রয়েছে। তাহলে এই ভারতের ভেতর টোটাল কত টাকার প্রোডাকশন হলো, মানে কত টাকার মাল তৈরি হলো, সেটা কিভাবে পাবো? সেটা এই সবগুলোকে যোগ করে দেবো। 17,000, 10,000, 6,500, 20,000, 3,000, 1,500, 18,000, 6,000, 4,000, এই সবগুলোকে যোগ করলে কত হয় করে দেখতে পারো। এইখানে এই সবগুলোকে যোগ করলে ভারতীয় কোম্পানিগুলো টোটাল প্রোডাকশন যোগ করলে আসে 47,500 টাকা। এটা আমরা সাইডে যোগ করে লিখে রেখেছি। আর ফরেন কোম্পানিগুলো টোটাল প্রোডাকশন হলো 29,500 টাকা, এটাও সাইডে করে রেখেছি। তাহলে যদি আমি এই সবগুলোকে যোগ করে দিই, তার মানে হলো এইটা প্লাস এইটা, যে ভ্যালুটা আসে সেটা হলো 77,000 টাকা। তার মানে ভারতের ভেতর টোটাল 77,000 কোটি টাকার প্রোডাকশন হয়। পুরো ভারতে যত প্রোডাকশন হয় তার পেছনে 77,000 কোটি টাকা খরচ হয়। ওই প্রোডাকশনের প্রোডাকশন কস্ট বা ফ্যাক্টর কস্ট হলো 77,000 কোটি টাকা। এই যে ভ্যালুটা, এই ভ্যালুটাকেই বলা হয় জিডিপি। ভারতের এরিয়ার ভেতর ভারতীয় কোম্পানি বা বাইরের কোম্পানি দুজনে মিলে টোটাল যত টাকার প্রোডাকশন করবে সেটাই হবে ভারতের জিডিপি। এখন ধরে নিলাম যে ভারতে শুধুমাত্র এই কটা কোম্পানি রয়েছে, তাহলে ভারতের টোটাল জিডিপি হয়ে যাবে 77,000 কোটি টাকা। তার মানে হলো যে ভারতে টোটাল যত জিনিসপত্র তৈরি হয়েছে, বিভিন্ন জিনিস মিলিয়ে টোটাল যত জিনিসপত্র তৈরি হয়েছে তাতে টোটাল খরচ পড়েছে, ওই যে চারটে ফ্যাক্টর মিলিয়ে টোটাল খরচ পড়েছে 77,000 কোটি টাকা। এইটা হচ্ছে জিডিপি। এর পরে একটা টার্ম আসে জিএনপি। জিএনপি কথার অর্থ হলো গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। এবার এইটা কোথা থেকে আসে? এই ভারতের ভিতরে যেরকম বিভিন্ন কোম্পানির প্রোডাকশন হয়েছে, সেই রকম ভারতীয় বিভিন্ন কোম্পানি আছে যাদের ফ্যাক্টরি বিদেশে রয়েছে। যেমন আমি টিসিএস এর কথাই বলি।
টাটা কনসালটেন্সি সার্ভিস এর প্রোডাকশন যেরকম ভারতের ভেতরে হয় সেই রকম বাইরের বিভিন্ন দেশে হয়, আমেরিকাতে হয়, ইংল্যান্ডে হয়, অস্ট্রেলিয়াতে হয়, সাউথ আফ্রিকাতে হয়, বিশ্বের বিভিন্ন দেশে এই টিসিএস কোম্পানির প্রোডাকশন হয়। তো ধরলাম যে ভারত বাদ দিয়ে বিশ্বের সমস্ত দেশ মিলিয়ে টিসিএস এর টোটাল প্রোডাকশন হয় 15,000 কোটি টাকা। তার মানে বিশ্বের বিভিন্ন দেশ মিলিয়ে টিসিএস টোটাল যত প্রোডাকশন করে সেই প্রোডাকশন করতে টোটাল 15,000 কোটি টাকা খরচ হয়। এই জন্য এই ডেটাটা লিখেছি। তাহলে টিসিএস এর ভারত বাদ দিয়ে বাইরে টোটাল প্রোডাকশন হয় 15,000 কোটি টাকার, মানে 15,000 টাকা। আর দেশীয় আর একটা কোম্পানি জানি আদানি, ধরলাম আদানি ভারত ছাড়া ভারতের বাইরে টোটাল 12,000 কোটি টাকার প্রোডাকশন করে, আর ভারতের বাইরে অন্য কোনো ভারতীয় কোম্পানি নেই, এইটা আমি ধরে নিলাম। তাহলে এবার ভারত বাদ দিয়ে পুরো বিশ্বে ভারতীয় কোম্পানির টোটাল প্রোডাকশন হচ্ছে কত? ভারতীয় কোম্পানি এই দুটো আছে, তাহলে এই দুটো কোম্পানির ভারত বাদ দিয়ে পুরো বিশ্বে টোটাল কত টাকার প্রোডাকশন হচ্ছে? 15,000 প্লাস 12,000 টোটাল 27,000 টাকার প্রোডাকশন হবে, মানে 27,000 কোটি টাকার প্রোডাকশন হবে। টিসিএস আর আদানি এই দুটো কোম্পানি মিলে বিশ্বের বিভিন্ন দেশে টোটাল যত প্রোডাকশন করলো সেই প্রোডাকশন করতে টোটাল 27,000 টাকা খরচ হবে, মানে 27,000 কোটি টাকা খরচ হবে। এখন এই টেবিলে আমরা যদি বিভিন্ন প্রোডাকশনকে আলাদা আলাদা করে স্পেসিফাই করে নিই যে ভারতীয় কোম্পানি ভারতের ভেতর টোটাল কত প্রোডাকশন করলো এইগুলো, তাহলে এগুলো যোগ করলে আসছে 47,500। তারপর ভারতের এরিয়ার ভেতর বাইরের কোন কোম্পানি টোটাল কত প্রোডাকশন করছে সেটা হচ্ছে এইগুলো যোগ করে 29,500। আর ভারতের বাইরে বিভিন্ন জায়গাতে ভারতীয় কোম্পানি টোটাল কত প্রোডাকশন করছে? 27,000। এখন আমি যদি বলি যে ভারতীয় কোম্পানির দ্বারা টোটাল কত টাকার প্রোডাকশন হচ্ছে, মানে দেশের ভিতরে হোক বা দেশের বাইরে হোক ভারতীয় কোম্পানি দ্বারা টোটাল কত টাকার প্রোডাকশন হচ্ছে, সেটা কিভাবে পাবো? সেটা হলো যে ভারতীয় কোম্পানি ভারতের ভেতরে এইটা প্রোডাকশন করছে আর ভারতের বাইরে গিয়ে এই দুটো প্রোডাকশন করছে, তাহলে এইটা প্লাস এইটা টোটালটা যোগ করলে আসে 74,500। দেশীয় কোম্পানি দেশে প্লাস বিদেশে টোটাল কত প্রোডাকশন করলো, এইটা প্লাস এটা যোগ করলে আসে 74,500। আর এই ভ্যালুটাকেই বলা হয় জিএনপি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। দেশীয় কোম্পানি দেশের ভিতরে প্লাস দেশের বাইরে টোটাল যত প্রোডাকশন করছে সেই ভ্যালুটাকেই বলা হয় জিএনপি বা গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, আর সেই ভ্যালুটা আমরা এইখান থেকে পেলাম। এবার এই তিনটে ভ্যালু আমরা যদি একটু ভালো করে দেখি, এই যে টোটাল জিডিপি কত এসেছিল এইটা, তো জিডিপি ভ্যালু কত? 77,000। এবার এর সাথে যদি আমি এটা যোগ করে দিই 27,000, এবার এর থেকে যদি আমি বাইরের কোম্পানি বা ফরেন কোম্পানি ভারতের ভেতরে যে প্রোডাকশনটা করলো সেটাকে বাদ দিয়ে দিই, বাইরের কোম্পানি ভারতে টোটাল কত প্রোডাকশন করলো এই ভ্যালুটা, তাহলে এটা কত? 29,500। এবার এই টোটাল ভ্যালুটা কত আসে? আসবে হচ্ছে 74,500, 74,500। এখানে কি করলাম? জিডিপি ছিল, তার সাথে দেশীয় কোম্পানি বাইরে থেকে যে প্রোডাকশন করলো সেটা পেলাম, আর এই টোটাল ভ্যালু থেকে বিদেশি কোম্পানি ভারতে যে প্রোডাকশন করলো সেটাকে বাদ দিয়ে দিলাম। সেটা করে আমার ফাইনাল ভ্যালু আসছে কত? 74,500। এবার এই 74,500 এইটা দেখো জিএনপি, তাহলে এটা হলো জিএনপি। এইখানে 77,000 কি ছিল? জিডিপি। দেশের জিডিপি কত? 77,000। দেশীয় কোম্পানি বাইরে প্রোডাকশন করছে কত? এইটাকে লেখা হয় এক্স দিয়ে, আর বিদেশি কোম্পানি ভারতে যে প্রোডাকশনটা করছে সেটাকে লেখা হয় ওয়াই দিয়ে। ফলে এইখানে একটা ফর্মুলা চলে আসে, জিডিপি প্লাস এক্স মাইনাস ওয়াই সমান সমান জিএনপি। এটা জিডিপি আর জিএনপির ভেতর ছোট্ট একটা রিলেশন আছে। কোন একটা দেশের জিডিপি তার সাথে ওই দেশ বাইরে যত প্রোডাকশন করছে সেটা যোগ করে ওই দেশের ভেতর বাইরের কোম্পানি যে প্রোডাকশনটা করছে সেটাকে বাদ দিয়ে দিলে ওই দেশের জিএনপি পাওয়া যায়, মানে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট পাওয়া যায়। এবার এই জায়গাটা আমি যদি একটু খেয়াল করি, এইখানে ভারতের জিডিপি হলো 77,000 আর জিএনপি হলো 74,500। তার মানে জিডিপি থেকে জিএনপি এর ভ্যালুটা কম। জিডিপি থেকে জিএনপির ভ্যালু কম এসছে কেন? কারণ এই যে এইখানে এক্সটা কি? দেশীয় কোম্পানি বাইরে প্রোডাকশন হচ্ছে, আর ওয়াইটা কি? বাইরের কোম্পানি আমার দেশে প্রোডাকশন হচ্ছে। বাইরে প্রোডাকশন হচ্ছে 27,000 আর আমার দেশে বিদেশি কোম্পানির প্রোডাকশন হচ্ছে 29,500। দেশীয় কোম্পানির থেকে বিদেশি কোম্পানির প্রোডাকশন যেহেতু আমার দেশের ভেতর বেশি হয়ে যাচ্ছে, এই জন্য আমার দেশের জন্য জিডিপি থেকে জিএনপির ভ্যালুটা কম হয়ে যায়। ভারতের ক্ষেত্রে জিডিপির চেয়ে জিএনপির ভ্যালুটা সবসময় কম থাকে। তার কারণ কি বললাম? যে দেশীয় কোম্পানি বিদেশে যে প্রোডাকশন করে তার থেকে অনেক বেশি প্রোডাকশন বিদেশি কোম্পানি ভারতে এসে করে যায়। তো এক্সটা কি? এক্স হলো দেশীয় কোম্পানির প্রোডাকশন বাইরে, আর ওয়াইটা কি? বিদেশি কোম্পানির প্রোডাকশন ভেতরে। এখন যদি কন্ডিশনটা এরকম হয় যে দেশীয় কোম্পানি বাইরে যত প্রোডাকশন করছে বিদেশি কোম্পানি ভারতেও ঠিক ততটাই প্রোডাকশন করছে, মানে এক্স আর ওয়াই এই দুটোর ভ্যালু যদি সেম হয়ে যায় সেক্ষেত্রে ফর্মুলা কি হবে? জিডিপি প্লাস এক্স মাইনাস ওয়াই সমান সমান জিএনপি। এখন এই কন্ডিশন অনুযায়ী যদি এক্স আর ওয়াই এর ভ্যালু সেম হয়ে যায় তাহলে এক্স আর ওয়াই কেটে যাবে, সেক্ষেত্রে হয়ে যাবে জিডিপি ইকুয়াল টু জিএনপি।
তো জিডিপি আর জিএনপি সেম হয়ে যায় কোন কন্ডিশনে? দেশীয় কোম্পানি বিদেশে গিয়ে যত প্রোডাকশন করছে, বিদেশি কোনো কোম্পানি ভারতে এসে ঠিক তত টাকারই প্রোডাকশন করছে। এই কন্ডিশনে জিডিপি আর জিএনপি সেম হয়ে যায়। জিডিপি আর জিএনপি সেম হয়ে যায় আরেকটা কন্ডিশনে, সেটা হলো এই এক্স এর ভ্যালু যদি 0 হয়ে যায় আর ওয়াই এর ভ্যালু যদি 0 হয়ে যায়। এক্স এর ভ্যালু 0 হয়ে যাওয়া মানে আমার দেশের কোনো কোম্পানি বাইরে গিয়ে কোনো প্রোডাকশন করছে না, আর এখানে ওয়াই 0 হয়ে যাওয়া মানে কি বাইরের কোনো কোম্পানি আমার দেশে এসে কোনো প্রোডাকশন করছে না। এর অর্থ হলো যে আমার দেশের ভেতর যত প্রোডাকশন হচ্ছে সেই সমস্ত প্রোডাকশনে আমার দেশের ভেতর কনজাম্পশন হয়ে যাচ্ছে। আমার দেশের কনজাম্পশনের জন্য আমাকে বাইরে থেকে কোনো প্রোডাক্ট আনতে হচ্ছে না, বা আমার দেশের কোনো প্রোডাক্ট বাইরে পাঠাতে হচ্ছে না। আমার দেশের প্রোডাকশন বাইরের এরিয়া থেকে পুরোপুরি আইসোলেটেড। তো সেই ক্ষেত্রে ওই দেশের ইকোনমিটা ক্লোজড ইকোনমি বলা হয়। যখন এই এক্স আর ওয়াই ইকুয়াল টু 0 হয়ে যায় তখনও জিডিপি আর জিএনপি এর ভ্যালুটা সেম হয়ে যায়। তবে এই ক্ষেত্রে ওই দেশের মানে যে দেশের ক্ষেত্রে এই এক্স আর ওয়াই এর ভ্যালু 0 হয়ে যাচ্ছে সেই দেশের ক্ষেত্রে ওই দেশের ইকোনমিকে বলা হয় ক্লোজড ইকোনমি। এক্স আর ওয়াই এর ভ্যালু 0 হলে ওই দেশের ইকোনমি ক্লোজড ইকোনমি, আর এক্স আর ওয়াই এটা যদি সেম হয়ে যায় সেক্ষেত্রে ওই দেশের ইকোনমিটাকে বলা হয় গুড ইকোনমি। গুড ইকোনমি বা হেলদি ইকোনমি। এখন এই ক্যালকুলেশনে আমরা কি দেখলাম? জিডিপি, ভারতের জিডিপি জিএনপি থেকে বড়। এর কারণ হলো ওয়াই এর ভ্যালু এক্স এর থেকে বড়, তার মানে বিদেশি কোম্পানির প্রোডাকশন দেশীয় থেকে বেশি হচ্ছে। এই কন্ডিশনটা যদি উল্টে যায়, দেশীয় বিভিন্ন কোম্পানি বিদেশে টোটাল যত প্রোডাকশন করছে তার থেকে বিদেশি কোম্পানি ভারতে এসে যে প্রোডাকশন করছে সেই ভ্যালুটা কম, সেক্ষেত্রে জিএনপি জিডিপি থেকে বড় হয়ে যাবে। আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই। ধরলাম আমাদের ভারতের জিডিপি আছে 70, মানে ভারতে টোটাল 70 টাকার হয়তো প্রোডাকশন হচ্ছে, আর ভারতীয় কোম্পানি বাইরের থেকে হয়তো 30 টাকার প্রোডাকশন করছে। এখন এই যে 70 টাকার প্রোডাকশন ভারতে হচ্ছে, এর ভেতর বিদেশি কোম্পানিও রয়েছে। এই 70 টাকার ভেতর বিদেশি কোম্পানি হয়তো 20 টাকার প্রোডাকশন করছে। তো সেক্ষেত্রে আমার এই ভ্যালুটা কত চলে আসবে? এই ভ্যালুটা চলে আসবে 80। এইটা কি? এটা হলো জিডিপি, মানে দেশের ভেতর 70 টাকার প্রোডাকশন হচ্ছে, জিডিপি 30 টাকা বাইরের থেকে আসছে, দেশীয় কোম্পানি বাইরে প্রোডাকশন করছে 30 টাকার, আর বিদেশি কোম্পানি ভারতে প্রোডাকশন করছে 20 টাকার। আর সেই হিসাবে আমার জিএনপির ভ্যালু কত চলে এসছে? জিএনপির ভ্যালু চলে এসছে 80। এই ক্ষেত্রে কি হলো? জিএনপির ভ্যালুটা জিডিপির থেকে বড় হয়ে গেল। তাহলে জিএনপির ভ্যালু জিডিপির থেকে বড় হয়ে গেল কখন? যখন ওয়াই এর ভ্যালুটা এক্স এর থেকে ছোট হয়ে গেল, মানে এক্স ওয়াই এর থেকে বড় হয়ে গেল। যখনই এই কন্ডিশনটা হয়, জিএনপি জিডিপি থেকে বড় হয়ে যায়, সেই ক্ষেত্রে ওই দেশের ইকোনমিকে বলা হয় ভেরি গুড ইকোনমি। বলা হয় ওই দেশের ইকোনমি খুবই স্ট্রং। আর বেশিরভাগ দেশের ক্ষেত্রেই এই কন্ডিশনটা হয়, জিডিপি জিএনপি থেকে বড় হয়ে যায়, মানে জিএনপিটা জিডিপি থেকে ছোট হয়ে যায়। এখন এই জিডিপি আর জিএনপি ফলো করা হয় কখন? বিদেশি কোনো কোম্পানি যদি ভারতে তার প্রোডাকশন করতে যায়, সেক্ষেত্রে কোম্পানি প্রথমে দেশের জিডিপি দেখে। যে কোনো দেশের জিডিপির ভেতরে ওই দেশীয় কোম্পানি এবং বিদেশি কোম্পানি এই দুটো মিক্স করে প্রোডাকশন থাকে। ফলে কোনো দেশের জিডিপি খুব বেশি হওয়া মানে ওই দেশে প্রোডাকশনও অনেক বেশি। এখন যে দেশে প্রোডাকশন বেশি হবে, বিদেশি কোম্পানি ওই দেশে চলে আসবে তার প্রোডাকশনের জন্য। এই জন্যই বিদেশি বিভিন্ন কোম্পানি ইনভেস্ট করার সময় বা প্রোডাকশন করার সময় কোনো দেশের জিডিপি দেখে। আর কোনো দেশের দেশীয় কোম্পানি কতটা স্ট্রং সেটা বোঝার জন্য আমরা জিএনপি দেখি। কোনো একটা দেশের দেশীয় কোম্পানিগুলোর স্ট্যাটাস কিরকম, দেশীয় কোম্পানিগুলো দেশে বা বিদেশে টোটাল কত প্রোডাকশন করে সেটা বোঝার জন্য বিচার করা হয় জিএনপি বা গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। বিদেশি কোনো কোম্পানি যদি দেশের ভেতর প্রোডাকশন করতে চায় সেক্ষেত্রে দেখে জিডিপি, আর বিদেশি কোনো কোম্পানি দেশীয় কোনো কোম্পানিতে ইনভেস্ট করতে চাইলে সেক্ষেত্রে দেখে জিএনপি। এই হচ্ছে পুরো জিডিপি আর জিএনপি। এর পরে আরো দুটো টার্ম রয়েছে, এনডিপি আর এনএনপি। আর এর সাথে আরো একটা খুব ভাইটাল টার্ম আসে, সেটা হলো ডেপ্রিসিয়েশন, যেখানে বেশিরভাগ ছেলে মেয়েরই কনফিউশন থাকে। তো এনডিপি, এনএনপি আর ডেপ্রিসিয়েশনটা কি সেটা এর পরের ক্লাসে বলে দেবো।